দেশে গণতন্ত্র চর্চার পথ তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে। সকালে সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটের উপর ভাষণে তিনি কথা বলেন। প্রস্তাবিত বাজেট জনবান্ধব মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনমুখী দেশ নির্মাণে অগ্রাধিকার দিতে চায় সরকার। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও অঙ্গীকার করেন তারেক রহমান। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। দেশের চলমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, এবারের বাজেট মানুষকে আশা দেখানোর। এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না। বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে বিচার বিভাগের উন্নয়নে বরাদ্দ বাড়ানো সহ কতিপয় সংশোধনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ রেখেছে। এবার বাজেটে সরকার এই চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি মাননীয় স্পিকার। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও অঙ্গীকার করেন তারেক রহমান। সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট হতে হবে জনগণের প্রয়োজন ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবসম্মত। কর ব্যবস্থা সহজ করা, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো এবং স্বাস্থ্য খাতের সংকট নিরসনে বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শফিকুর রহমান। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। ধন্যবাদ স্পিকার। সোমবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই বাজেটের উপর আলোচনায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদ যেন রাজনৈতিক চরিত্র হরণের জায়গা না হয়ে জনগণের প্রত্যাশা পূরণের প্ল্যাটফর্মে পরিণত হয়। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সুযোগ বাড়ানোর উপরও জোর দেন তিনি। বাজেট দেশের জনগণের জন্য, এখানে সকল জাতি, গোষ্ঠী, অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে। আয়কর ব্যবস্থায় জটিলতা ও প্রতিবন্ধকতা কমানো গেলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে কর দিতে আগ্রহী হবেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, সেই অর্থ দ্রুত ফিরিয়ে আনা গেলে বাজেটে ঘাটতি কমানো সম্ভব। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না।
স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পল্লী চিকিৎসা কেন্দ্র থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংকট রয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ, অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক করার প্রস্তাব এবং প্রয়োজনীয় সংস্কার শেষে 8 দিন হাসপাতাল চালুর আহ্বান জানান তিনি। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ। আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচে ট্রিটমেন্ট নেন। আমাদের দেশে পল্লী স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 300 বিধিতে দেয়া বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা জানিয়েছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রধানমন্ত্রীর ভিশন পূরণ করার ক্ষেত্রে কৃষি খাতে পর্যাপ্ত বাজেট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই অর্থ বছরে বাজেটের আকার বাড়লেও সেই তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি। সরকারের লক্ষ্য অর্জন এবং দেশের কৃষি উন্নয়নে অগ্রগতির জন্য বরাদ্দ আরও বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা 37,000 সামথিং ছিল। কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমরা ক্রমান্বয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায় তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো। এবার অন্যান্য প্রসঙ্গ। নৈতিক মূল্যবোধ বিকাশে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসির কার্যক্রম সংযুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। দুপুরে আগারগাঁওয়ে স্টাফ আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করতে পারলে তরুণদের দেশপ্রেম জাগ্রত করতে এটি অবদান রাখবে। পরে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের 29,000-এরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি আমাদের দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1979 সালের 23শে মার্চ মহান স্বাধীনতার ঘোষক এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সুদূরপ্রসারী প্রতিরক্ষা ও নিরাপত্তা ভাবনার অংশ হিসাবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং সমাজ কল্যাণমূলক
কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বিএনসিসি প্রতিষ্ঠিত হয়। টোটাল পিপলস ওয়ার বা জনপ্রতিরক্ষা ধারণার সঙ্গে বিএনসিসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কারণেই সংগঠনটিকে দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা শক্তি হিসাবে বিবেচনা করা হয়। তোমরা জেনে আনন্দিত হবে যে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। বায়োপলিমার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো পলিথিনের বিকল্প হিসেবে। স্যার, এখানে আমরা যে প্লাস্টিকের এগ ট্রেগুলো ব্যবহার করি তার বিকল্প হিসেবে আমরা এই সেলুলোজ দিয়ে তৈরি এই ট্রেটা তৈরি করেছি। এটা সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। স্যার, তার পাশাপাশি আমাদের ইলেকট্রনিক গুডস প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা গিয়া এটা ব্যবহার করতে পারবো ককশিটের বিকল্প হিসেবে। তার পাশাপাশি আমরা এখানে বায়ো অ্যাকুস্টিক প্যানেল বিভিন্ন স্টুডিওতে শব্দরোধক হিসেবে মিশে যাবে না? হ্যাঁ, এটা সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। তার পাশাপাশি বিভিন্ন স্টুডিওতে কিন্তু শব্দরোধক ব্যবহার করা হয়, তার বিকল্প হিসেবে আমরা এই শীটগুলো ব্যবহার করতে পারবো। স্যার, আমরা যদি একটু ডেমোটা দেখাই। স্যার, আমাদের এটা একটু লেয়ারটা মোটা হলে তখন আরো কমে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা আসলে এটা ওভেন ড্রাই করেছি, তো আবহাওয়ার কারণে আমরা এটাকে সান ড্রাই করতে পারি না, তো এর জন্য গিয়ে তো এটা আসলে ওয়ার্ক করছে। স্যার, আমাদের এখানে ফিউচার প্ল্যান আমরা ইন্ডাস্ট্রিয়ালি এটা গিয়া সেট আপ করতে চাচ্ছি যে আমাদের গিয়ে যে জুট মিলগুলো গিয়া বন্ধ হয়ে গিয়েছে সেই জুট মিলগুলোতে আমরা এই সেলুলোজ মাইক্রো তৈরি করতে চাচ্ছি। স্যার, এখানে বেশি খরচ না, আমরা 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে আমরা এই ইন্ডাস্ট্রিটা গিয়ে সেট আপ করতে পারবো। তাই কি বানাতে পারবো তোমরা? স্যার, আমরা এই যে যত প্রোডাক্টস গুলো এখানে মানে এগুলোকে আরো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বানাতে পারবে? জি স্যার। স্যার, তো 1.5 থেকে 2 লাখ টাকা। স্যার, আমাদের মেশিনারিজ আমরা কিচেন টুল জাস্ট ইউজ করেছি, বাসে যেরকম ওভেন, গ্রাইন্ডার, এই মেশিনগুলো স্যার আমরা একটা লিস্ট করেছি। স্যার, আমাদের একটা কাটিং মেশিন আর আমাদের একটা হট প্রেস মোল্ড তৈরি করতে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা গ্লাসের মধ্যে দিয়ে তাহলে ওই আপনাকে যদি ঠিক আছে তোমাদেরকে যদি 2 লাখ টাকা দেওয়া হয় তাহলে তোমরা বলছো তোমরা ইন্ডাস্ট্রিটা তৈরি করতে পারবে। তাহলে ওই ইন্ডাস্ট্রি কি প্রোডাক্ট তৈরি হবে? স্যার, আমরা এখানে মেডিকেল প্রোডাক্টস তৈরি করতে পারবো, যেমন স্যানিটারি ন্যাপকিন। এই যে ওই যে সোলার বক্স যেটা দেখালে, হ্যাঁ হ্যাঁ, বায়ো অ্যাকুস্টিক থার্মোকলের পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপর স্যার, আমরা এই যে ব্যান্ডেজ তৈরিতে ওইটা ব্যবহার করতে পারবো। আমরা মেডিকেল প্রোডাক্ট আর প্যাকেজিং এর যে প্রোডাক্ট আমরা এটা নিয়ে বিস্তারিত রিসার্চ করেছি স্যার, আমাদের রিসার্চ পেপার। আর এখানে স্যার স্টার্টআপের আইডিয়াটা স্যার পরের পেজে, এটা আমাদের খরচ আর কমার্শিয়ালি এই মেশিনগুলো আমাদের দরকার জাস্ট। একটা স্টার্টআপ শুরু করতে যেরকম আমরা এখন অনলাইন বিজনেস করি, ছোট ছোট প্রোডাক্ট ঘরে বসে করি, এরকম স্টার্টআপের। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ উইল হেল্প। এটা ফিডব্যাক এখানে দিব না, একটু পরে পাবো। স্যার, আপনি যদি কিছু দর্শক, আমরা এতক্ষণ ছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলে যাব পরের সংবাদে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনদের টার্গেট করে সক্রিয় সংঘবদ্ধ দালাল চক্র, এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর 3টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করেছে র্যাব 2 এর একটি আভিযানিক দল। র্যাব জানায়, দালালদের মাধ্যমে যেই সব ভুইফুর ক্লিনিক এবং হাসপাতাল রোগী সংগ্রহ করছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করে র্যাব 2 এর একটি আভিযানিক দল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই দালাল চক্রের 11 সদস্যকে আটক করা হয়। র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেত। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা সহজ সরল রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত এই চক্র।
র্যাব বলছে দালালদের এই প্রতারণার কারণে একদিকে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অপরদিকে অপচিকিৎসা শিকার হচ্ছেন রোগীরা। জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। সরকারি হাসপাতাল যারা আসে, নিম্ন শ্রেণীর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধার ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। আর দালালদের মাধ্যমে যেসব ভুইফোর ক্লিনিক ও হাসপাতাল রোগী সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ আমরা ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারি রাখা হবে বলে জানান শ্রদ্ধি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। এখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা যে দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মাঝে মাঝে আমাদের জুলাই গণ অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে উভয় পক্ষের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বসিরদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শারিয়ার কবির। টানা তৃতীয় দিনের মতো আজ আসামি পক্ষের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান। এই মামলায় কারো বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো উত্থাপন নেই বলে দাবি করেছেন। একই সঙ্গে তদন্ত যথাযথ হয়নি বলেও মন্তব্য করেন। তিস্তার পানি বাড়লেই বাড়ে আতঙ্ক। নদী ভাঙনে প্রতি বছরই বসতভিটা আর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। রংপুরের পীরগাছায় তিস্তার করাল গ্রাসে জীবন জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে মানুষের। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আসছে বর্ষায় আরও বড় ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। পীরগাছা থেকে খুরশিদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ছে পানি, ভাঙছে তিস্তা। নদী ভাঙন যেন প্রতি বছরের রুটিন, আর ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘশ্বাসও যেন একই রয়ে গেছে। পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নের শিবদেব বোল্ডারের মাথা, দক্ষিণ চরগাবুড়া, পানিয়াল ঘাট সহ বিস্তীর্ণ তিস্তা পারে এখন ভাঙনের আতঙ্ক। ইতোমধ্যে অনেক পরিবার হারিয়েছে বসতভিটা ও আবাদি জমি। এখন সুযোগ আসলে এখন কাজ করবেন না, কিন্তু যখন বসত বাড়ি ভিটা জায়গা জমি সব ভাঙিয়ে নদীর মধ্যে নিয়ে যাইবে, তখন আসিয়ে কিছু বস্তা 2-4টে ফেলে নিয়ে যায়। এরা কাজ করে না, কাজ যেটুক করার দরকার সামান্য কিছু করে। বস্তা ফেলা কথা কৈছিল, ফেলাইলে হয়, অক্কা হইলে হয় না, জমা জমিগুলো ভাঙি যাবে, আগাপাশাগুলো ভাঙি যাবে লাগছে, ভুট্টে বাদাম বা কুষ্টা পাট ভাঙি যাবে লাগছে। নদী খনন, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ও পানির ন্যায্য হিস্যার দাবিতে বহুবার আওয়াজ তুলেছেন স্থানীয়রা, কিন্তু বাস্তবে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে তিস্তা পারে। আমরা ফসল ফলাই দেখে কিন্তু ভোগ করতে পারি না, খাইতে পারি না। 2-4 বস্তা ফেলা, টাকা ঢুকে নিয়ে এখান থেকে ভাগি যায়, আর আবার যে নদী, ওই নদী আবার ভাঙে। এখন আমরা মানুষের খেত বাড়িতে ভাত নিয়ে এলাম, কত অসুবিধে নদী ভাঙার জন্য। আমরা মানুষের জমিতে আসি কন্ট্রাক্ট নিয়ে বাড়ি করে আসছি, বারবার বাড়ি ভাঙা লাগায়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙনের পর সাময়িক সহায়তা মিললেও স্থায়ী সমাধান মিলছে না। এখনই কার্যকর উদ্যোগ না নিলে অন্তত শতাধিক পরিবারকে রক্ষা করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এই দেখতেছেন, এটা পুরোটাই মহল্লা ছিল, একটা অনেক বসত ভিটা ছিল। এই নদী ভাঙনের কারণে সবকিছু বিচ্ছেদ হয়ে গেছে, বা এখনো যারা আছে জমা জমি প্রচুর ছিল, এখন নাই, অন্য কারো জমিতে যা বাড়ি করে আছে। নদীর খনন করার কথা তো বহুদিন ধরে আমরা শুনি আসি খালি, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। নদী খনন, টেকসই ভাঙন রোধ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বস্তা যে জিও ব্যাগ যেটা দেয়, এটা মূলত পানি উন্নয়ন বোর্ড দপ্তর থেকে এটা ব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করব, তারা যেন এটা যত দ্রুত সম্ভব বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দিতে পারে। হাফিজা খানম জুথি, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে তিস্তাপাড়ে খবর জানাচ্ছেন সহকর্মী লতিফুল করিম লিঙ্কন। ধন্যবাদ আপনাকে। উদান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতেই
কুড়িগ্রামের প্রায় সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যে মুড়িয়ার ঘাট যে আছে, আপনাকে যদি আমি দেখাই যে এই যে বামনডাঙ্গা মুড়িয়ার ঘাট যে দুধকুমোর নদের যে পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু ভেঙে একদম লোকালয়ে পানি প্রবেশ করছে। তো এইভাবে যদি নদীর পানি প্রবেশ করে তা এই বন্যা কিন্তু একদম শহরে চলে যাবে। বিশেষ করে স্থানীয় লোকজন যেটা বলছে যে নদীর পানি যেভাবে শহরে ঢুকতেছে সেভাবে কিন্তু সন্ধ্যার মধ্যে কিন্তু একদম পৌর শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু পানিবন্দী হয়ে পড়বে অসংখ্য পরিবার। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে উজানের পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতেই সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তো 48 ঘন্টা কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবারের বন্যা কিন্তু একটি ছোটোখাটো বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আজকে বন্যার সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। দেশে বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21 পদকপ্রাপ্ত মুস্তফা মনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 90 বছর। আগামীকাল সকাল 9টায় বিটিভিতে জানাজা এবং কেন্দ্রীয় শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ দাফন করা হবে। এস এম আরিফের রিপোর্ট। এই যে পারুল এসে গেছি, দেখো দেখো দেখো, সরো সরো। জনপ্রিয় পাপেট শো মনের কথার অনবদ্য চরিত্র পারুল। সব্যসাচী শিল্পী মুস্তফা মনোয়ারের এই অসাধারণ সৃষ্টিতে উৎসাহিত হয়ে ইউনিসেফের র্যাচেল কার্নেগি তৈরি করেন মিনা চরিত্র। জনপ্রিয় চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার শিশু কিশোরদের সংস্কৃতি বিকাশের অন্যতম প্রতিকৃত। তার হাত ধরেই সূচনা হয় নতুন কুড়ির মতো অসাধারণ সব সৃষ্টি। আরে কি কয় মিলেমিশে আছে, এই এদেশের বেশিরভাগ লোকের মাথা রাগ ভরা। 1935 সালের 1 সেপ্টেম্বর যশোরের শ্রীপুরে জন্ম বাংলাদেশের পাপেটম্যান খ্যাত মুস্তফা মনোয়ারের। চারুকলা নিয়ে পড়াশোনা করলেও এই গণ্ডিতে আটকে রাখেননি নিজেকে। দীর্ঘ কর্মজীবনে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে ছিল তার পদচারণা। পাপেট চর্চা, অনুষ্ঠান ও নাটক নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপিত হয় তার হাত ধরে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে গুণী এই শিল্পীর জীবন থেমে গেছে। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগে পৃথিবীর মায়া ত্যাগ করেন মুস্তফা মনোয়ার। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে। আইসিইউতে অনেকবার ছিলেন, ফেরত এসেছিলেন, হ্যাঁ লাইফটা পড়েছিল। তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল, 1 বছর ধরে সাফার করছিল আর কি। তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। 2004 সালে 21 পদকপ্রাপ্ত এই চিত্রশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। সার্ক তো এই আর্ট অ্যান্ড বাংলাদেশের আর্ট অ্যান্ড কালচারের ধারক বাহক বলা যায়। উনি যা দিয়ে গেছেন আমাদেরকে, দেশ ও জাতিকে, সেটা যদি আমরা অবলম্বন করে রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে এই জাতির জন্য সৌভাগ্য। সব্যসাচী শিল্পী মুস্তফা মনোয়ার তার কর্মের মাঝেই আজীবন বেঁচে থাকবেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।